2026 সালের মে মাস কেমন যাবে? মে মাসের মাসিক রাশিফল, মান্থলি প্রেডিকশন। যদি আপনার এটাই প্রশ্ন থাকে তাহলে এখনই জেনে নিন, কারণ যে কোনো ক্ষেত্রে প্রস্তুতি সময়ের আগেই নিতে হয়। আজকের গোচর ফল আপনার জন্য খুবই বিশেষ, কারণ মে মাসে হতে চলেছে এমন কিছু গোচর যা আপনার চোখ খুলে দেবে। মে মাসে শুধু ছোট গোচর হবে না, গোচর হবে আপনার রাশি লগ্নের অধিপতি শনিদেবেরও। শনিদেব আগামী 17 মে দুপুর 3:39 উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। বর্তমানে তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন, আর যখনই এটা হবে ঠিক তখন থেকে আপনার জীবনে ধীরে ধীরে তার প্রভাব কিন্তু আপনি লক্ষ্য করবেন। এবার প্রশ্ন থাকে, ভালো না খারাপ? অবশ্যই ভালো সম্ভাবনাই তো বেশি। যুক্তি বলে এই তো সবে একটা পর্যায় থেকে বেরোলেন। যদিও সাড়ে সাথে আপনাকে শিখিয়ে দিয়েছে যে জীবনে কর্ম বা চেষ্টা কেমন করে করতে হয়, তবে সাফল্যের স্বাদ পাওয়া যায়। তারপরেও শনিদেব কিন্তু এবার বুধের নক্ষত্রে যাবেন। এখানেই শেষ নয়, আরও গোচর আছে, আরও সংযোগ আছে মে মাসে। সব গোচর বা ট্রানজিট, সংযোগ, এই সমস্ত কিছু কিন্তু আপনার জীবনে গভীরভাবে প্রভাব ফেলবে। আমরা প্রথমেই শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলাফলগুলি বলবো। রেবতী নক্ষত্র হলো 27টি নক্ষত্রের মধ্যে 27তম নক্ষত্র। রেবতী নক্ষত্রকে বুধের নক্ষত্র বলা হয়। রেবতী নক্ষত্রের অধিদেবতা হচ্ছেন পূষা বা পূষণ, যিনি পুষ্টি এবং যাত্রাকালীন রক্ষক। শনিদেব যখন বুধের নক্ষত্রে প্রবেশ করেন তখন তিনি অনেকটাই কিন্তু নরম হয়ে যান। প্রথম পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে আসবে। আপনার তৃতীয় ঘরে মীন রাশিতে শনিদেব রয়েছেন, মানে নিজের চেষ্টায় নিজের জায়গাটা তৈরি করে নেওয়ার সময়। যারা অনলাইন ওয়ার্ক, মার্কেটিং, ফ্রিল্যান্সিং বা কোনো ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এটি শক্তিশালী সময়। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটু ধীর গতি আপনি লক্ষ্য করতে পারেন, কিন্তু ধীরে ধীরে স্টেবিলিটি আসবে। আবার এই সময় কিন্তু আপনি আপনার নিজের ব্র্যান্ডও তৈরি করতে পারেন, এমনকি নিজের স্কিল বা দক্ষতা বাড়িয়ে ফেলতে পারেন। সহজ করে বললে রেবতী নক্ষত্রের শনি মানে হচ্ছে নিজে লড়ে কিছু বানাতে হবে, কেউ হাতে তুলে দেবে না। যেমনটা আগে অনেক মকর রাশির সাথে হয়েছে, বিভিন্ন সুযোগের সদ্য ব্যবহার করা গেছে, কিন্তু এবার শনিদেব শেখাচ্ছেন একটা প্রপার ওয়ে। ভালো দিক হচ্ছে আগের থেকে মেন্টাল স্ট্রেংথ বাড়বে, কিন্তু শনিদেব হওয়ায় ওভার থিঙ্কিং, দেরি করে সিদ্ধান্ত, এগুলি দেখা যেতে পারে। ধীরে ধীরে আপনি ঝুঁকি নিতে শিখবেন। অনেক সময় কি হয়, আমরা জীবনকে অনেক বেশি ফিল্টার করে ফেলি, এটা করব না, ওখানে যাব না, এই হয়ে যাবে, ফলে অনেক ভালো সুযোগ এলেও কিন্তু তার ব্যবহৃত হয় না। কিন্তু এবার সেই ভয় কাটবে। রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র হওয়ায় যারা টিচিং করছেন তাদের গ্রোথ বাড়বে। তবে আপনার থেকে বয়সে যারা ছোট, অর্থাৎ ছোট ভাই বোন, তাদের সাথে কিন্তু দূরত্ব কিছুটা বাড়তে পারে বা নতুন কিছু দায়িত্ব আসতে পারে। আর্থিক দিকটা আগের তুলনায় অনেক বেশি ভালো, কিন্তু ভুল কথা বললে সমস্যা হতে পারে, সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, এটা সঞ্চয় শুরু করার সঠিক সময়। কাজের জন্য বারবার যাতায়াত, ঘোরাঘুরি, ফিল্ড ওয়ার্ক এগুলি বাড়তে দেখা যায়। মানসিক দিক থেকে যে কোনো একদিকে ফোকাস থাকবে, হয় কর্ম না হয় পরিবার। যদি কর্মে ফোকাস থাকে তাহলে কর্ম ভালো থাকবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা একাকিত্বের অনুভব করতে পারেন আপনি। আবার যদি এই সময়টি আপনি পরিবারকে দিতে চান তো পরিবার তো ঠিক থাকছে, তবে কাজের দিকে কিন্তু আপনার ঊর্ধ্বতন সম্ভবত আপনার অভাব অনুভব করবেন, আর তাই সেই অভাব পূরণ করতে কিন্তু আপনারই মতো আর কাউকে খুঁজে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ওপিনিয়ন হলো, পরিবার তো থাকবেই, কর্মের দিকে অবশ্যই একবার নজর দেবেন। কারণ রেবতী নক্ষত্রের একটি বিশেষ প্রভাব আছে, সেটি হলো সমাপ্তি এবং তার সাথেই নতুন কিছু শুরু করা। তাই সম্ভবত এবার পুরনো কোনো চ্যাপ্টার কিন্তু ক্লোজ হতে পারে। নতুন কাজ, নতুন পথ, বিশেষ করে কেরিয়ার, স্কিল, এই দিক থেকে। খারাপ দিক হচ্ছে এই সময় আপনি একটু অলস হতে পারেন, কাজ শুরু করতে দেরি হয়ে যাওয়া, সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, অথবা ভাই বোন বা কাছের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া। তার সাথে আবার ওভার থিঙ্কিং, সেলফ ডাউট এইগুলি কিন্তু থাকতে দেখা যায়। তাই প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করুন যাতে কনসিস্টেন্সি বজায় থাকে। ছোট করে শুরু করা ভালো সিদ্ধান্ত হবে, ফলে আপনি ধীরে ধীরে সকল দিক অবগত হবেন। শনি মানে হচ্ছে ডিসিপ্লিন, এটা কিন্তু মেনটেন করতেই হবে। যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ অবস্থায় আছেন তো শনিবারের দিন তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং শনি স্মরণ করুন। অথবা যদি এমন কোনো ব্যক্তি প্রতিবেদন শুনছেন যার উপনয়ন হয়েছে, তো আপনি আপনার গায়ত্রী মন্ত্রটি ত্রিসন্ধ্যা জপ করবেন। ভগবান গণেশের পূজা করলেও কিন্তু বাধা কমে যায়। তারপরেও যদি আপনি কনফার্ম না হন যে শনিদেবের অবস্থান আপনার জন্মকালীন ছকে কেমন, তো সেটা একবার দেখে নিতে পারেন। দেখুন, সময়ের সাথে সাথে কিন্তু গ্রহের অবস্থান ঠিকই বদলাবে। গ্রহের অবস্থান যেমন ভালো অভিজ্ঞতা দেয়, আবার সেরকম কিছু খারাপ অভিজ্ঞতাও দেয়। আপনার জন্ম
জন্মছকে যে গ্রহ অবস্থান আছে তা কিন্তু কোনোদিনই বদলাবে না, কারণ সেটি সেই দিনের গ্রহ অবস্থান ছিল যেদিন যে সময়ে যে স্থানে জন্ম নিয়েছিলেন। কিন্তু সেই দিন যেমন আর নেই, তেমন সেই অবস্থানও নেই। আজকে যে জন্ম নেবে তার জন্মছকে আজকের গ্রহ অবস্থান থাকবে, কালকে যে জন্ম নেবে কালকের গ্রহ অবস্থান থাকবে, তবেই না রাশি আলাদা হবে, গণ আলাদা হবে, লগ্ন আলাদা হবে, নক্ষত্র আলাদা হবে। তাই এই যে চার্টটি আপনি দেখতে পাচ্ছেন, এটি আপনার জন্মছক নয় ঠিকই, তবে এটাই আপনার ভবিষ্যৎ জীবনের কথা বলে, আপনার বর্তমান সময়কে গভীরভাবে দেখায়। যা আপনার জন্মছকের ভবিষ্যৎবাণীতে এমনটা হতে পারে বলে ছোট্ট করে লেখা থাকে, সেটাই আপনি রাশি ফলে, গোচর ফলে বিস্তারিত জানতে পারেন। এই গোচর ফল নিয়ে সকলের ব্যাখ্যা ভিন্ন হতে পারে, ভাষা আলাদা হতে পারে, বলার ভঙ্গিমা আলাদা হতে পারে, কিন্তু দিনের শেষে নদী কিন্তু সেই সমুদ্রে গিয়েই মিশবে। আপনাকে কিন্তু সময়ের সাথেই চলতে হবে। গ্রহ যেমন থেমে থাকে না, আপনিও কিন্তু তেমন থেমে থাকতে পারবেন না। আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনার কর্ম হিসাবেই গণ্য হবে। ভালো কর্ম ভালো ফল, খারাপ কর্ম খারাপ ফল। অনেক কর্ম দূর থেকে দেখতে খারাপ মনে হয়, কিন্তু বাস্তবে তা ভালো কর্মই হয়। আবার কিছু কর্ম দূর থেকে দারুণ পুণ্যের কর্ম মনে হয়, কিন্তু দেখা যায় তার থেকে বড় কুকর্ম আর বোধহয় নেই। আপনার মন বলে দেয়, আপনার হৃদয় বলে দেয় যে আপনি ঠিক কোন পথে আছেন। যিনি মনের কথা শোনেন, হৃদয়ের কথা শোনেন, তিনি তো শুরুতেই সাফল্য পেয়ে গেছেন। আর যিনি অন্যের কথায় নিজেকে অন্য পথে ঠেলে দেন, মনে রাখবেন দূর থেকে তিনি যতই সফলতা পেয়েছেন বলে মনে হোক না কেন, আদতে তিনি নিজেই নিজের সাফল্য অনুভব করেন না। তাহলে জীবন আপনার, সময় আপনার, উপার্জন আপনার, খিদে আপনার, তৃষ্ণা আপনার, আর সিদ্ধান্ত অন্যের। এটা কেমন করে হয়? এটাই সেই বিষাক্ততা, সামাজিক বিষাক্ততা, টক্সিকনেস। এটাই কিন্তু এবার হতে চলেছে। এবার আপনার প্রতি পদক্ষেপে কেউ দৃষ্টি রাখছে। এমন যোগ যা আপনার দ্বিতীয় ঘরে বসে থাকা রাহু এবং অষ্টম ঘরে বসে থাকা কেতু করছে। এখন যে কথাগুলি আপনি শুনবেন সেগুলি শুনতে রাশিফলের মতো না হলেও কিন্তু এটাই ফলাফল এবং সতর্কতা, যা না জানলে আপনাকে পিছিয়ে দিতে পারে। শুধুমাত্র খারাপ কিছু হবে বললে অনেকেই ভয় পান, তাই আমরা খারাপের দিকটা আগে পরিষ্কার করতে চাই। কি খারাপ হতে পারে সেটাই বলতে চাই। যা আপনাকে কষ্ট দেয় সেটাই তো খারাপ। যে খারাপের কথা বলা হচ্ছে সেই খারাপের জন্য আগেকার দিনে দায়ী থাকতো আপনার পাড়ার মানুষজন, আর এখন করছে সোশ্যাল মিডিয়া, স্ট্যাটাস। কি অদ্ভুত, তাই না? এই যোগ হচ্ছে রাহুর যোগ। জীবন আপনার, আর সেটা জাজ করবে অন্য কেউ। আপনি কেমন দেখতে, আপনি কি করেন, কত বেতন, আপনার সম্পর্ক, সে আবার কেমন দেখতে, কেমন মানিয়েছে, কেমন মানায়নি, এত কিছু দিয়ে আমরা হয়তো আমাদের জীবনটাকে অনেকটাই লিমিট করে ফেলেছি। একটা আসক্তি, অ্যাডিকশন, ওটা স্ক্রল না করলে যেন জীবনটাই বৃথা মনে হয়, ঠিক মাদকের মতো। তাহলে যা জীবনে অ্যাডিকশন ধরাচ্ছে, সহজ কথায় তা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে কি এসে যাবে? আগেও তো ছিল না, কি এসে যেত? বরং আগেকার দিনে আপনি মুক্ত ছিলেন, আর এখন হয়েছেন যুক্ত আসক্তিতে। আমাদের কাজ পরামর্শ দেওয়া, ভালো দিক খারাপ দিক নিরপেক্ষভাবে তুলে ধরা, কিন্তু সংকল্প আপনার, সিদ্ধান্ত আপনার, কর্ম আপনার। আমরা জোর করে বলি না যে এটা করতেই হবে। যেমনটা সমাজ অর্থাৎ যা কিছু মানুষ দিয়ে গঠিত হয়, তারা চুপ থেকেও নিজের সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দেয়, আর আপনিও বোধ করেন কোনটা তারা পছন্দ করছে আর কোনটা করছে না, আর সেই মতো আপনিও নিজেকে অগ্রসর করেন। যদি এই কথাগুলি আপনার অন্তরের অন্তঃস্থলে পৌঁছায়, তো অন্তত একবার হলেও ভেবে দেখবেন আপনি নিজের কত বড় ক্ষতি করছেন। যিনি পরামর্শ দেন তাকে সব ভাবনার ওপর গিয়ে ভাবতে হয়। সে না তো সমাজ দেখে, আর না দেখে কারোর ব্যক্তিগত আত্মকরুণা, বা যিনি ভুল পথে হেঁটেও নিজেকে সান্ত্বনা দেওয়ার মানসিকতা রাখতে বাধ্য হন শুধু অন্যেরা কি বলবে, কি ভাববে সেই ভাবনা মাথায় নিয়ে। যতদিন না তুমি নিজে ফিল করছো যে তুমি জিতেছো, ততদিন তুমি হেরে যাওনি ঠিকই, তবে জিতেও যাওনি। যতদিন পর্যন্ত তোমার নিজের টার্গেট তুমি পূরণ করতে পারোনি, ততদিন তুমি নিজে ব্যর্থ অনুভব করবে। যতদিন তোমার স্বপ্ন পূরণ হয়নি, ততদিন তুমি সেগুলিকে ভুলে থাকার ব্যবস্থা করছো। তাই আজকে সময় এসেছে সেই সমস্ত কিছুকে উল্টে ফেলার। যে এতদিন ধরে তুমি শুধু অন্যের কথা ভেবে করতে পারোনি, এতদিন তোমাকে অন্যেরা কন্ট্রোল করেছে, এবার সময় এসেছে নিজের বাগডোর নিজের হাতে ধরার। একবার এটাও চিন্তা করেছেন কি, সেই বন্ধুত্বপূর্ণ সাইট যারা আপনাদের একে অপরের সাথে মিলিয়ে দেয়, তাদের প্রফিট কোথায়? আপনি হলেন তাদের খোরাক। আপনার পোস্ট, আপনার ছবি, অন্যের মত, তর্ক বিতর্ক, সেই দূর থেকে বসে তারা আনন্দ নিচ্ছে। কারণ আপনি যত অ্যাক্টিভ তারা তত সমৃদ্ধ। রাশিফলে তো গ্যারেন্টি থাকে না, কিন্তু একটা গ্যারেন্টি দেওয়াই যায়। একবার যদি আপনি সেই সমস্ত জাল থেকে বেরিয়ে আসতে পারেন, কিছু দীর্ঘ সময় সেই সাইট ব্যবহার না করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি এতদিন কি করছিলেন। সেই আসক্তি কাটলেই আপনি আরও সুখী হয়ে যাবেন, সাফল্য অনুভব করবেন, নিজেকে চিনবেন, বুঝবেন। যাই হোক, সবার শেষে এই কর্মটি আপনাকেই করতে হবে।
আপনি এই মুহূর্তে যে চার্টটি দেখছেন সেটি হচ্ছে 2026 সালের মে মাসের চার্ট। যদি আপনি এপ্রিলের চার্ট দেখেছেন তাই মে মাসের চার্টকে গ্রহণ করতে পারছেন না, এটা কিন্তু স্বাভাবিক। তবে কিছুটা সময় সেটির থেকে বেরিয়ে নতুন মে মাসের চার্টটি দেখুন। আমাদের 12টি রাশিফল দিতে হয়, তাই মাস শুরু হয়ে যাওয়ার অনেক আগের থেকেই শুরু করতে হয়। দেরি হয়ে গেলে দেখা যায় মে মাসের রাশিফল মে মাসের মাঝামাঝি সময়ে পাচ্ছেন, যার আর কোনো মানে থাকে না। আমাদেরও গণনা করতে সময় লাগে, তাই ভিডিও যখনই আসুক আপনি আপনার সময় মতো দেখুন। যাই হোক, এই চার্টে কালপুরুষের 10 নম্বর ঘরটি হচ্ছে আপনার নিজস্ব ঘর। দেখুন, আমরা আপনাদের সুবিধার্থে ফার্স্ট লিখে দিয়েছি যাতে কোনো বিভ্রান্তি না আসে। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু, তৃতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে শনি এবং মঙ্গল মিলিত হয়ে আছেন। একদিকে চতুর্থ ঘরে অর্থাৎ মেষ রাশিতে সূর্য এবং বুধ মিলিত হয়ে আছেন। শুক্র আপনার পঞ্চম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে, দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ মিথুন রাশিতে এবং কেতু আপনার সপ্তম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছেন। আপনারা জানেন যে রাহু গত 2025 সালের 18ই মে কুম্ভ রাশিতে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করেছেন এবং কেতু সিংহ রাশিতে আপনার অষ্টম ঘরে প্রবেশ করেছেন। আর এই মে মাসে কিন্তু সেই গোচরের 1 বছর পূর্ণ হচ্ছে। আপনারা জানেন যে রাহু কেতু এক একটি রাশিতে প্রায় 1.5 বছর অর্থাৎ সংক্ষেপে 18 মাস অবস্থান করেন। সেই হিসাবে রাহু আর মাত্র 7 মাস আপনার দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে থাকবেন। তারপরেই কিন্তু আগামী 5ই ডিসেম্বর রাহু এবং কেতু একসঙ্গে গোচরের মাধ্যমে রাশি পরিবর্তন করবেন। রাহু এসে যাবেন আপনার মকর রাশিতে অর্থাৎ আপনার প্রথম ঘরে এবং কেতু কর্কট রাশিতে আপনার সপ্তম ঘরে। আপনারা এটাও ভালোভাবেই জানেন যে রাহু কেতু সবসময় বক্রী অবস্থায় থাকেন, তাই সব গ্রহ যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে গমন করেন তখন রাহু কেতু কিন্তু ঘড়ির কাঁটার দিকেই গমন করেন। আবার এমনটা আমরা অন্য গ্রহের সাথেও দেখতে পাই যখন কোনো গ্রহ বক্রী বা প্রতিপগতি অবস্থায় চলেন। শনিদেব কিন্তু এই বছর কোনো রাশি পরিবর্তন করবেন না। শনিদেব মেষ রাশিতে যাবেন আগামী 2027 সালে জুন মাসে, তাই সেটা অনেকটা দেরি আছে, তাই সেই নিয়ে এখন কিছু বলছি না। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনাদের রাশিতে আবার কবে সাড়ে সাতি বা ঢাইয়া হবে। তার সঠিক উত্তর হচ্ছে শাস্ত্র অনুযায়ী শনিদেব যখন কোনো ব্যক্তির জন্ম রাশি থেকে চতুর্থ বা অষ্টম ঘরে গোচর করেন বা প্রবেশ করেন তখন সেই সময়টিকে শনির ঢাইয়া বা লঘু সাড়ে সাতি বলা হয়। এটি কিন্তু সাধারণভাবে 2.5 বছরের জন্য স্থায়ী হয়। তো হিসাব অনুযায়ী শনিদেব যখনই মেষ রাশিতে আপনার চতুর্থ ঘরে যাবেন 2027 সালে, তখন কিন্তু আবার আপনার রাশিতে 2.5 বছরের একটি পর্যায় শুরু হবে, যেটাকে সহজ কথায় আড়াইয়া, ঢাইয়া বা লঘু সাড়ে সাতি বলা হয়। তো এটা অনেক দেরি আছে। আবার শনিদেব আপনার অষ্টম ঘরে যাবেন প্রায় 11.5 বছর পর, তো তখন আবার এই ঢাইয়া হবে। তো এই নিয়ে আপনার মাথা না ঘামালেই ভালো। এরপরেও যদি আপনি ব্যক্তিগতভাবে জন্মছকে তার প্রভাব কেমন হতে পারে তা জানতে চান অথবা অন্য কোনো প্রশ্ন থাকে, তবে আপনার সামনেই রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। আরও একটি প্রশ্ন থাকে যে কোন কোন রাশির সঙ্গে আপনাদের ভালো সম্পর্ক হতে পারে, যেমন একটি ব্যবসায়িক অংশীদার, ভালো বন্ধু, ভালোবাসার মানুষ, নিজের জীবনসঙ্গী, অর্থাৎ এমন রাশি যা মকর রাশির বন্ধু। এমন রাশির মানুষ তাকে ছেড়ে দেওয়া মানে জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যিনি শুধু আপনার বন্ধুই ছিলেন না, বরং এটি পূর্বজন্মার্জিত ছিল। কারণ কখনো না কখনো সে আপনার কাজে লাগতো, আর তাদের সঙ্গে আপনার একটা বিশেষ সম্পর্ক, বন্ধুত্ব বা সম্পর্ক দ্রুত গড়ে উঠতে পারত। দেখুন, 12টি রাশির মধ্যে আপনার রাশিটি পড়ে কালপুরুষের 10ম ঘরে। যেহেতু আমরা আগের থেকেই ফার্স্ট লিখে দিয়েছি যাতে আপনি বারবার বিভ্রান্ত না হন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই রাশির অধিপতি হলেন শনি গ্রহ, যিনি কর্মফলদাতা বলেও পরিচিত। মকর রাশি একটি পৃথিবী তত্ত্বের রাশি। এমনিতেই সকল মানুষের দেহই তৈরি হয়েছে পঞ্চমহাভূত দ্বারা, আর সেই পঞ্চমহাভূত কিন্তু আপনিও অনুভব করেন। পৃথ্বীতত্ত্বের মধ্যে রয়েছে আপনার দেহের কঠিন কাঠামো, যার মধ্যে পড়ছে আপনার হাড়, পেশি, তরুণাস্থি, ত্বক, দাঁত এবং চুল। আর জল তত্ত্ব দেখতে গেলে আপনার শরীরের 72% কিন্তু জল। এটি কিন্তু দেহের তরল পদার্থ, রক্ত, লালা, পাচক, রস এবং লসিকা এগুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তাছাড়াও অগ্নিতত্ত্ব কোথায় পান আপনি? বিপাক, দেহের তাপমাত্রা, হজম, বুদ্ধি এবং দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে আপনার অগ্নিতত্ত্ব। বায়ু কোথায়? এটি হচ্ছে আপনার গতিবিধিকে প্রতিনিধিত্ব করে, আপনার শ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, স্নায়ুতন্ত্রের সংকেত এবং পেশি সঞ্চালনকে নিয়ন্ত্রণ করেন। আকাশতত্ত্বও আছে, দেহের অভ্যন্তরে সেই স্থানকে বোঝায় যেখানে মুখ, নাসারন্ধ্র, পাকস্থলী এবং কোষীয় স্থান সহ অন্যান্য উপাদানগুলি বিদ্যমান রয়েছে। তো সাধারণভাবে সবাই কিন্তু পৃথ্বীতত্ত্বের, কিন্তু মানুষের গুণ আলাদা হয়ে থাকে। আমরা সেই গুণের কথা বলছি। যেমন অনেকে অগ্নিতত্ত্বের হন, তো তাদের মধ্যে জেদ, রাগ, ক্রোধ এগুলি অনেক সময় বেশি লক্ষ্য করা যায়। কিন্তু পৃথ্বীতত্ত্বের ক্ষেত্রে কিন্তু সব গুণগুলি আপনার মধ্যে কিছু কিছু অবস্থায় থাকে।
এবং সময়ে সময়ে আপনার অনুভূতি প্রকাশে কিন্তু এগুলি আপনাকে সাহায্য করে। তো মকর রাশি জাতক জাতিকা কর্ম করতেই এসেছেন, কিন্তু এমন কর্ম যা বাকি ছিল তাই এই জন্মে আপনাকে করে যেতে হবে। যদি সেই কর্ম এই জন্মেও না হয় তো আবার আসতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে মকর রাশি খারাপ রাশি, এই রাশির কোনোদিন ভালো হয় না, তো সেটা আপনার জন্মছকের সমস্যা, রাশিতে নয় বা লগ্নে নয়। 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষের জন্মছকে সমস্যা থাকতেই পারে, তার মানে কিন্তু এটা নয় যে 100 জনের মধ্যে 100 জনেরই কোনো ভালো হবে না। 90 জন ঠিকই এগিয়ে যাবেন, জীবনে উন্নতি করবেন, কিন্তু বাকি 10 জন যদি সময় থাকতে না বোঝেন তো কারোরই কিছু আসবে যাবে না। চোখের সামনেই লক্ষ্য করবেন আপনার পাশে থাকা মকর রাশির বন্ধুটি জীবনে উন্নতি হয়ে গেল, আর আপনি তখনও সেটাই ভাবলেন যে মকর রাশি খারাপ। তাই এই একতরফা স্লোগান থেকে সাবধান হন। এবার একটি প্রশ্নের উত্তর জানুন। সকল মকর রাশি জাতক জাতিকার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে থাকি, সেটা হোক অংশীদারিত্ব, বিবাহ, বন্ধু বা এমন কেউ যিনি আমাদের একজন সাপোর্টিভ বন্ধু। তো প্রশ্ন থাকে, একজন মকর রাশি জাতক জাতিকা বা মকর রাশির পুরুষ বা মহিলার ক্ষেত্রে সেরা বন্ধু রাশিগুলি কী কী? এটার উত্তর হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশি। এই রাশির ব্যক্তিগণ কিন্তু আপনার জন্য খুবই বেস্ট। এই রাশির মানুষের সঙ্গ যদি আপনি একবার ছেড়ে ফেলেন তো সেটি আপনার জন্য একটি ক্ষতির সমান বলা যায়। অনেক মকর রাশি ভাবেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু তাই খুব শুভ, কিন্তু দৈত্যগুরু শুক্র তো দৈত্যগুরু, তাই শুক্র স্মরণ না করলেও চলে। এটাই সব থেকে বড় দুর্বলতা, কারণ আপনার জন্মছক ঠিক করে দেয় আপনার জন্য কে সব থেকে ভালো, কে আপনাকে শুভ ফল দেবে আর কে দেবে না। মনে রাখবেন, শুক্র দৈত্যগুরু বলে হালকাভাবে নেবেন না যেন। শুক্র কিন্তু বৃহস্পতিকে শত্রু ভাবেন না, কিন্তু শাস্ত্র অনুযায়ী বৃহস্পতি শুক্রকে শত্রু ভাবেন। তো সেটা সম্পূর্ণ তাদের নিজ স্বভাবের শত্রুতা। পক্ষ নেওয়ার যোগ্যতা মানুষের মধ্যেই নেই, ওটা শুধু দেব আর দানবের মধ্যেই আছে। জন্মছকে শুক্রের অবস্থান খারাপ থাকলে জীবনের সুখের স্বাদ কোনোদিনই পাওয়া যাবে না। শুক্রের যে শক্তি তাকে বোঝা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। শুক্র একাধারে একজন দেব, আবার একাধারে গ্রহের দায়িত্বও পালন করছেন। পুরো গ্ল্যামার জগৎ, অভিনয়, যাত্রা, নাটক, বিউটি, নাচ, গান, আবৃত্তি, যা কিছু সাংস্কৃতিক, সেই সমস্ত কিছু চলছে কিন্তু শুক্রের কারণে। আপনি যে নরম বালিশে মাথা দিয়ে ঘুমান সেটিও কিন্তু শুক্রের কারণে। আপনি যে বড় বাড়িতে থাকেন সেটিও শুক্রের কারণে। আপনি যে লাক্সারিয়াস গাড়িতে চড়েন সেটিও শুক্রের কারণে। আপনার প্রেম, ভালোবাসা, বৈবাহিক সুখ, এই সমস্ত কিছু শুক্র থেকে আসে। শুক্র সুখের ভ্রম নয়। যে সুখ মাদক সেবনে আসে তা তো রাহুর ক্ষণিকের দান, কিন্তু সুখের স্থায়িত্ব হলেন শুক্র। যে জিনিসে আপনি দেখেন যা কোমল বা সুন্দর সেটাই কিন্তু শুক্রের দ্বারা রচিত। তাছাড়াও সেন্ট, স্নো, পারফিউম, এমনকি কোনো বিবাহ চলাকালীন যে পরিবেশ আপনি উপভোগ করেন সেটা কিন্তু শুক্রের কারণেই হয়। গর্ভধারণের কারণও কিন্তু শুক্র। পুরো বেডরুম তাকে যত্ন তো করতেই হবে। শুক্র শুভ, শান্ত, স্বচ্ছ। যার জীবনে সুখ নেই জানবেন সেখানে শুক্র নেই। মনে রাখবেন, ভার্গবী অর্থাৎ যাকে আমরা মা লক্ষ্মী বলি এবং ভার্গব যাকে আমরা শুক্র বলি, তারা দুইজন হচ্ছেন ভাই বোন। একজন ভার্গব অর্থাৎ শুক্র, অন্যজন ভার্গবী অর্থাৎ মা লক্ষ্মী। ঋষি ভৃগুর 2 সন্তান, সম্পর্কের দিক থেকে দুইজন হলেন ভাই বোন। তাই এই দুজনের মধ্যে মিল আছে। জীবনে মা লক্ষ্মীর কৃপা যদি থাকে তাহলে ধনসম্পদে বৃদ্ধি হয়, আর শুক্র যদি ভালো থাকে তাহলে সেই ধন সম্পদ ভোগ করা যায়। কিন্তু যদি দেখা যায় সব আছে তাও ভোগ করার মানুষ নেই, তো জানতে হবে সেখানে শুক্র নেই। তাই সেগুলি কোনো কাজের নয়, শুধু দেখানো। দেবগুরু বৃহস্পতি যদি ভগবান বিষ্ণুর প্রতিরূপ হয়ে থাকেন তো শুক্র হলেন মা লক্ষ্মীর প্রতিরূপ। কেউ কিন্তু কোনো অংশে কম নন। উপরন্তু শুক্র হচ্ছেন জ্যেষ্ঠ, অর্থাৎ বৃহস্পতির থেকেও বয়সে বড়, একজন কঠিন সাধক, তপস্বী, তার সাধনা অনন্য। শুক্র সুখ দিয়ে থাকেন, কিন্তু তার জীবনে গেছে প্রচুর সংঘর্ষ। তাই যা কিছু তার কাছে আছে তা কিন্তু এমনি এমনি আসেনি, প্রচুর সাধনা করে তারপরেই কিন্তু সেগুলি প্রাপ্ত হয়েছেন। তার মধ্যে মৃত সঞ্জীবনী বিদ্যা কিন্তু অন্যতম। এটাই সেই বিদ্যা শুক্রাচার্যের কাছে রয়েছে, যা দীর্ঘকাল কঠিন তপ করে কিন্তু মহাদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, যা কিন্তু আর কারোর কাছেই ছিল না। সাথে মহাদেব শুক্রকে গুরু শ্রেষ্ঠ উপাধিতে ভূষিতও করেছিলেন, কারণ সত্যই তিনি গুরু হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে অন্য একটি পর্বে। ধন্যবাদ।